আজকের গল্পটি দুটি পর্বে বিভক্ত। এখন প্রথম পর্ব। নমস্কার, ওয়েন্দ্রিলার গপ্পসপ্পতে আমি ওয়েন্দ্রিলা আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি নতুন স্বাদের গল্প নিয়ে। আজকের গল্প মানিনী। আমার চ্যানেলের যারা নতুন শ্রোতা, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যারা আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করেছেন এবং আমার গল্পকে ভালোবেসেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গল্প মানিনী। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। এবারে আর অবহেলা করতে পারলেন না ধরণী মৈত্র আর তাঁর স্ত্রী। আর কতবার বলা যায়, না আমরা এটা নিয়ে ভাবিনি, অথবা না না এটা হয় নাকি, আপনারা তো এজন্যে আসেননি। কিন্তু এবারে মত দিতেই হলো। ধরণীবাবু আর তার স্ত্রী আলোচনা করছিলেন আগে থেকেই যে আর নয়, এবারে যা হবার হোক। ভাগ্য বা নিয়তি বলেও তো একটা ব্যাপার আছে। কথায় বলে, নিয়তির মার দুনিয়ার বার। পাপিয়ার কপালে যদি নাই জোটে, তবে পায়েলকে বারবার বঞ্চিত করা হচ্ছে শুধু নয়, সাধা লক্ষ্মী পায়ে ঠেলাও হচ্ছে। কিন্তু কেন? একটার পর একটা ভালো ভালো পরিবার ফিরে ফিরে যাচ্ছে। ধরণীবাবুর দুই মেয়ে, পাপিয়া আর পায়েল। পাপিয়া বড় আর পায়েল ছোট। পাপিয়া গ্র্যাজুয়েশনের পর একটার পর একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে অবশেষে একটা সরকারি চাকরি হস্তগত করে ফেলেছে। অবশ্য বাবা মা বারবার বলেছিলেন, এই চাকরির ভূতটা ঘাট থেকে নামা, বয়স বেড়ে গেলে তো তোর বিয়ে নিয়ে প্রবলেম হয়ে যাবে। হয়েছেও। তবে তা শুধু চাকরির জন্যে নয়, অন্য ফ্যাক্টরও কাজ করেছে। প্রথম যখন বড় মেয়ের জন্য পাত্রপক্ষ দেখাদেখিতে এলো, রীতি অনুযায়ী অরেঞ্জ স্কোয়াশ গুলে গ্লাসে সাজিয়ে পাপিয়াই গিয়েছিল তাদেরকে দিতে। নানা কথাবার্তা হলো, নানা প্রশ্নোত্তর হলো, হয়তো পাপিয়াকে পছন্দও হতো। কিন্তু সারে সর্বনাশ হলো যখন পায়েল চা নিয়ে এলো। পায়েলকে দেখে তো পাত্রের বাবা, পিসি, কাকা, মূলত যারা পাপিয়াকে দেখতে এসেছিল, আর তাকালো না পাপিয়ার দিকে। পায়েল কি করে, কি পড়ে, নিজের সম্বন্ধে কি ভাবছে, এসব নানা প্রশ্নের ঝড় উঠে গেল। পাপিয়া চুপ করে বসে থাকলো আধ ঘন্টা। শেষে পাপিয়ার বাবা বলে বসলেন, তাহলে ওকে যেতে বলি সাধনবাবু। এমন করে ছেলের বাবা হ্যাঁ হ্যাঁ বলে উঠলেন যে পাপিয়ার মনে হলো ওর এখানে বসে থাকাটা নিতান্ত বেহায়াপনা। পাপিয়া উঠে গেল ধীরে। আর তখন পায়েলের সাথে নানা কথায় ব্যস্ত পাত্রের বাবা, পিসি, কাকারা। পায়েলকে দেখে ওরা মুগ্ধ হবারই কথা। ধরণীবাবু আর তার স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে রইলেন। পাপিয়াকে নিয়ে তাদের মনের বেদনাটা ছিলই। পাপিয়া পরিণাম মেনে নিয়েছিল। মেনে নেওয়াই সাংসারিক শান্তি আর সুখের বিষয়। বস্তুত সে কিন্তু অসুন্দর, উচ্চদন্তী, খর্বনাসিকা,
স্বল্পকুন্তলা অথবা বিভ্রান্ত অক্ষী নয়। তথাপি ওর বোন পায়েল বিলক্ষণ সুন্দরী, বিশেষত রঙে। এক বাটি দুধে কেউ যেন আলতা ফেলে ঢেলে দিয়েছে পায়েলের গায়ে। পাপিয়া মার খেয়েছে সেই রঙে, ও কালো, ফলে ওর রূপটা ঢেকে গেছে কালো রঙের অন্তরালে। আর পায়েলের আছে মন মাতানো দেহবল্লরী বা যৌবন, শরীরে যেখানে যতটা ভাঁজ দরকার ততটাই প্রকট। তেমনটা পাপিয়ার নেই। ও সাদামাঠা, একটা লতার মতো, তন্নি, চোখে পড়ার মতো কিছু নয়। আর 5টা মেয়ের মতো। আজকাল মানুষ বলছে বটে যে ফ্যাটে সাদা বউ তো সাদা ইঁদুর, কিন্তু বিয়ের বাজারে সেই ফর্সারই কদর। পাপিয়ার এই কমপ্লেক্সন আর চিকন ফিগারের যে কি বেদনাদায়ক মূল্য দিতে হচ্ছে সেটা জানে এই মৈত্র পরিবার। বারবার তাদের বড় মেয়েটা অপমানিত হচ্ছে, এটা দেখতে হচ্ছে তাদেরকে। মাকে আড়ালে কাঁদতে হচ্ছে মেয়েটার অবস্থা দেখে। মা এটাও দেখেছেন যে পাড়ায় তার সুন্দরী মেয়ে পায়েলকে নিয়ে বেরোনো একটা ঝকমারি, পাপিয়াকে নিয়ে এমনটা হয় না। নানা ছুঁড়ে দেওয়া মন্তব্যের ঝড় বয়ে যায় পায়েলের ডান বা নানা দিক থেকে। ঘেন্না লাগে মায়ের, তবুও ওকে ইউনিভার্সিটি যেতে হয়। এমই পড়ে মেয়েটা। মা দেখেছেন তার মেয়ে এসবে কোনো উটকো ছেলেকে প্রশ্রয় দিচ্ছে না, দাঁড়িয়ে পড়ে প্রতিবাদ করে ঝামেলাও বাঁধাচ্ছে না। কিন্তু সে মন্তব্য যে নিজের বাড়িতেও ভদ্র ভাষায় শুনতে হবে, এমনটা তিনি বা তার স্বামী ভাবেননি। কোনো বিয়ে বাড়িতে উপস্থিত হলে বিবাহযোগ্যা উপস্থিত মেয়েদের নিয়ে আত্মীয় মহলে গুঞ্জন ওঠে। তাদের হাতে থাকা নানা পাত্র নিয়ে তারা নানা ঘটকালিও করেন। এক পরিণয়ন অনুষ্ঠান পূর্ণ করতে এসে আর এক পরিণয়নের ভূমিকা ঘটে যায়। যুবকরা অনেকেই পায়েলের মতো সুন্দরী মেয়ের পানি প্রার্থী। তাতেও পায়েলের অতিরিক্ত কোনো ইন্ধন নেই। ওর দোষের মধ্যে এই যে ও আচ্ছা মতো সাজগোজ করে আর লোককে আকর্ষণ করে, যেটা ওর দিদি পাপিয়া করে না। তবে ওদের মাও মানেন নারী সাজবে না, এটা তো বাহুল্য, বাড়াবাড়ি, লোক দেখানো। দেখো আমি কিন্তু সিম্পল। ফলে পায়েলের সাজসজ্জা তেমন তো দোষের নয়, বরং পাপিয়াই একটু উদাসীন নিজের ব্যাপারে, এটাই দোষের। পায়েল নিজেও ভালোই বোঝে যে ও সুন্দরী। সেই সৌন্দর্যকে ঢেকে রাখার কোনো মানে যে হয় না সেটাও বোঝে। তাই একটু বেশি সাজসজ্জাতে সময় ব্যয় করে ও। মনে মনে ভাবে নিক না আমাকে পছন্দ করে, নিতে তো একদিন হবেই, আজ বা কাল। দিদিকে দেখতে এসে এই যে পাত্রপক্ষ বারবার ওর দিকে ঢলে পড়ছে, এটাতেও ও মন্দ কিছু মনে করে না। হতেই পারে দিদি তো নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে না, দিদির তো নিজেকে পছন্দ হইয়ে দেওয়ার কোনো সাধই নেই, তাই কোনো অপরাধবোধ ওর মনে কাজ টাজ করে না, করবার কথাও নয়। পায়েল অত গভীরে যাবার মেয়ে নয়। এমএটা করছে এই মাত্র, এমনকি এমএটা পর্যন্ত ওকে জোর করে করাচ্ছে পাপিয়া। দিদির স্বপ্ন যদি কোনো পরিবর্তন আসে ওর মধ্যে, যদি তার বোন পরিপক্ক হয়, পরিণত হয়, এসবে তেমন ইচ্ছে ওর নিজের ছিল না। তার চেয়ে বরের হাত ধরে সিনেমাটা, রেস্তোরাঁটা, বাইরে বেড়ানোটা বা পার্টিতে ফুর্তি করাটা ওর অনেক বেশি পছন্দ। শুধু দেখতে নয়, চরিত্রে একটা বিপুল পার্থক্য রয়েছে এই দুই বোনের মধ্যে। পাপিয়া একটু আধুনিক, নিজে চাকরি করব, একটা বড় পোস্টে যাব, বিয়ে করব, কিন্তু এমন ছেলেকে করব যে আমাকে বুঝবে। সে আমার শুধু স্বামী নয়,
বন্ধু হবে, সংসারে আমার একটা প্রায় সমান বা বেশি আর্থিক কন্ট্রিবিউশন থাকবে। কিন্তু বাবা মাকে বলতে পারে না কিছু। হয়তো তাই অনেকটা ইচ্ছে করি ও যেন নিজেকে অসুন্দর রাখে। হয়তো ভাবে, আমাকে নয়, আমার অন্তরটা দেখো। কিন্তু নারীর অন্তর কে কবে দেখেছে? কথায় বলে, স্ত্রিয়াশ্চরিত্রম দেবা না জানন্তি। ওদিকে পায়েল যেমন ঠোঁট কাটা, পাপিয়া তেমনটা নয়। ও একটু সলজ্জ, একটু রিজার্ভড, একটু অন্তর্মুখী আর নিরালম্ব। পায়েল সম্পূর্ণ বিপরীত, চটুল, চপল, উচ্ছল, অস্থির, একটা ঝর্ণার মতো। তাই পাত্রপক্ষ যখন দিদিকে দেখতে এসে ওকে দেখে লাট খেয়ে যায়, ও বেশ মজা পায়। এটা একটা খেলা ওর কাছে। ও জানে যে পাত্রপক্ষের এমন প্রস্তাব বা বায়না বাবা মেনে নেবেন না। তাই এই পছন্দ পছন্দ খেলাটা ওকে পেয়ে বসে। বাবা মাও জানেন যে পায়েলকে বিয়ে দিতে তাদের তো কোনো জরিমানা দিতে হবেই না, বরং ছেলে বায়না জমা দিয়ে যাবে এ সম্পদ তার ঘরে নিয়ে তোলার জন্য। এই দেখাদেখির বিবাহ যে একটা দেহ দেখাদেখির বিষয়, ধরণীবাবুর মতো সব বাবা মা, এমনকি পাত্রীরাও জানে। কিন্তু কি করা, পাপিয়া এসবে একেবারে নেই। একটু দেখাতেও যে হয়, ইয়াসমিন দেশে যদাচার, সেটাও মানে না। ওর মত এটা নাকি ক্ষণিকের ব্যাপার। দ্বিতীয়বার পাত্রপক্ষ এলো পাপিয়াকে দেখতে। বড়রা আসেননি কেউ, পাত্র খোদ নিজে এসেছে। এবারে পায়েলকে সামনে আসতেই দেওয়া হয়নি। কিন্তু এবার পাত্র প্রশ্ন তুলল পাপিয়ার চাকরি নিয়ে। পাত্র জানালো, আমাদের বাড়িতে কোনো মহিলা চাকরি করে না। পাপিয়া এক্ষেত্রে আজ আর চুপ থাকে না, শটান বলে দেয়, আমি তো আপনাদের বাড়ির মহিলা নই, হব কি না ভাবছি, কিন্তু আপনাদের এমন পছন্দটা কেন? আমি চাকরি চাই না, আমি একটি হাউস ওয়াইফ চাই। এসব ন্যাকামো সহ্য হয় না পাপিয়ার। এই পার্টি বাতিল করবার জন্যই ও বলে দেয়, আমার কিন্তু উল্টোটা পছন্দ। বলে ছটিতে উঠে গিয়েছিল পাপিয়া। ব্যাস, মিটে যায় সে সম্বন্ধ। মা পর্যন্ত বলেছিলেন, তুই চাকরি করে কি করবি? বিয়ের পর একটা বাচ্চা হলেই তো তোকে তা ছাড়তে হবে, তা না তো বাচ্চাটা ভুগবে। কাগজে পড়িস না, বাচ্চাগুলো মাকে না পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু পাপিয়া এসব মানে না। এভাবেই পরপর আরও বেশ কিছু সম্বন্ধ টলে যায়। পায়েল সুন্দরী হলেও মনে প্রাণে আধুনিকা নয়, একটু প্রাচীনপন্থী, অথবা সে কোনো পন্থীই নয়। কোনো একটা পন্থা নিতে গেলে যেটুকু জ্ঞান লাভ করতে হয় তাতে অনীহা আছে ওর। ওর মধ্যে আছে সহজাত প্রবৃত্তি। এই প্রবৃত্তিকে শিক্ষা সংস্কৃতির আগুনে ফেলে গরম করে যে একটা গরম দিতে হয় তা সে জানে না। কোনো সাহিত্য বা দামি চলচ্চিত্রের সাথে ওর কোনো সম্বন্ধ নেই। সস্তা বাংলা বা হিন্দি সিনেমা আর টেলিভিশনের সিরিয়ালই ওর মনের খিদে মেটায়। ও পুরুষ বোঝে, সংসার বোঝে, কিন্তু রোম্যান্স বোঝে না। প্রাপ্তি বোঝে, কিন্তু বিলিয়ে দেবার মৌতাত জানে না। যৌনতা বোঝে, কিন্তু চুম্বনের সুমিষ্টতা বোঝে না। তাই ওর অত রূপ থাকা সত্ত্বেও প্রেম ওর দ্বারা সম্ভব হয়নি। সবসময় যে বাহ্যিক রূপ মানুষকে সুন্দর করে, অন্তরের রূপ করে না, এটা সে বোঝে, কিন্তু তা যে নয় সেটা সে বোঝে না।
রূপের গর্বে মাটিতে পা পড়ে না পায়েলের, কিন্তু রূপের ব্যবহার জানে না ও, আর তাই কাউকে ধারে কাছে ঘেঁষতে দেয়নি কোনো দিন। কিন্তু যখন দিদির জন্য পাত্র দেখা শুরু হয় এবং প্রায় প্রতি পাত্রপক্ষ বারবার ওকেই পছন্দ করতে শুরু করে, তখন যেন মনের কোনো গভীরে ছাই চাপা আগুনের মতো মাল্যদানের একটা গোপন স্পৃহা ধীরে ধীরে জেগে উঠছিল ওর মনে। মনে মনে পায়েল বুঝছিল, বাহ, বেশ তো, এমনই একটা ছেলেকে বিয়ে করলেই তো বেশ হয়। সমাগত সকলেই কম বেশি সুপুরুষ, নিজে অনিন্দ সুন্দরী হলেও এর চেয়ে সুন্দর বা কন্দর্পকান্তি কোনো মানুষকে পাবার দুরূহ বাসনা করে না পায়েল। কিন্তু যেদিন পাপিয়া বাড়ির বাইরে পা রেখেছে, সেদিন থেকেই তার সাথে সাথে এদেশের প্রচলিত নারীর জীবনাদর্শ থেকে সরে গিয়ে একটা অন্য পথ একটু বেঁকে গিয়ে যেন ওকে নিয়ে ফেলেছে একটা স্বতন্ত্র জীবনে। একাডেমি চত্বর, গ্রুপ থিয়েটার্স, নন্দন, বাংলা একাডেমি, একাডেমি অফ ফাইন আর্টস, এরা সবাই ওকে ডেকে নিয়ে যায় ছুটির দিনগুলোতে। যখন ওর বোন পড়ে পড়ে ঘুমিয়ে শরীরের নানা আকর্ষণীয় সন্ধিস্থান বৃদ্ধি করবার একটা প্রচেষ্টায় থাকে, তখন পাপিয়া কোনো একটা নাটকের অথবা এক্সিবিশনের টিকিট হাতে নিয়ে শোয়ের সময়ের অপেক্ষা করে। পায়েল কিন্তু আর 5টা মেয়ের মতো মনে মনে বুঝে নিয়েছে যে ফার্স্ট টাইম গোল দেওয়া উচিত। দিদির যখন বিয়েতে তেমন কোনো আগ্রহ নেই, তখন ওকে বাবা মা কেন ঘরে বসিয়ে রেখেছে এটার কোনো মানে খুঁজে পায় না। তাছাড়া আরেকটা কথা পায়েলের কাছে পরিষ্কার, যতদিন ও আছে বাড়িতে ততদিন বারবার বাবা মাকে এই একই নাটক দেখতে হবে। পাত্রপক্ষ হয়তো দিদিকে পছন্দ করবে, কিন্তু পায়েলকে দেখে ফেলার পর তাদের মাথা ঘুরবে, তারা পিছিয়ে যাবে অথবা অন্য প্রস্তাব পারবে। এমনটাই তো হয়ে আসছে। দিদির বিয়ের ফুল ফোটেনি, গাছের গোড়ায় একটু সার টার না দিলে তা ফুটবে কেমন করে? দিদির তো সে পাট নেই, সে তো ঢেঙ্গিপনা করে বেড়াচ্ছে। একটু পার্লারে যাওয়া, একটু বাড়িতে রূপচর্চা করা, এসব কোনোটাই তো তার ধাতে নেই। মনে মনে কথাও ভাবে পায়েল, দিদির বাইরে কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নেই তো। কিন্তু বাবা মাও যে এবারে মনে মনে অন্য প্রস্তুতি নিয়েছেন, সে হদিশ ও জানে না। এবারে এক পাত্রপক্ষ এসেছে একটা বিশেষ সম্ভ্রান্ত পরিবার থেকে। পাত্র সাগ্নিক, কাজ করে আয়কর দপ্তরে। পাত্রের সাথে দিদির পরিচয় হয়েও গিয়েছিল। নানা কথাবার্তা হবার পর দিদিকে পাত্রের ভালোও লেগেছিল। কী সব নভেল নাটক নিয়ে ওরা কথা টথাও বলেছিল। পায়েল অবাক হয়েছে এটা দেখে যে ওর মা বা বাবা এবারে ওকে আর আড়ালে থাকতে বলেননি। গোটা পর্বটা শেষ হব এমন সময় পায়েলকে ডেকে বাবা আলাপ করিয়ে দিলেন পাত্রপক্ষের সাথে। আবার কাত হলো পায়েলকে দেখে। শুধু পাত্র কেন, তার সাথে যেসব বয়োজ্যেষ্ঠরা এসেছিলেন তারাও পায়েলকে দেখে মুগ্ধ, বিমোহিত, হতবাক। নিতান্ত ভদ্রলোক বলে তারা বিদায় বেলায় অন্তরালেই ধরণীবাবুকে জানালেন, মৈত্রমশাই, আমরা এসেছিলাম আপনার বড় মেয়ের জন্য, কিন্তু কিছু মনে করবেন না, আমাদের ছেলে আপনার ছোট মেয়েকে দেখে ওর সিদ্ধান্ত বদলেছে। আমাদেরও কিন্তু একই মত। পাত্রের কাকিমা বললেন, কে না চায় বলুন, বাড়ির বউ সুন্দর হবে? আপনারই তো মেয়ে, একজনের জন্যে যখন খারাপ লাগবে তখন অন্যজনের জন্য তো গর্বও হবে বলুন। পাপিয়ার বাবা বোঝেন কোনো উপায় নেই, নিয়তিকেই তাদেরকে মানতে হবে, এটা ভবিতব্য, কে খণ্ডাবে। কিন্তু তিনি মেয়েদের কাছে গোপন করে যান বিষয়টা। পরের মাস ছিল মলমাস, বৈবাহিক কোনো কাজ হবে না, তাই বিষয়টা যে অন্য খাতে বইবে
একজনকে কেটে সেখানে অন্যজনকে বসাতে যে হবে, তার জন্য একটা প্রস্তুতি আছে। তাই ধরণীবাবু অনুনয় করলেন, আপনাদের পছন্দে আমাদের আপত্তি নেই, কিন্তু এখনই আপনারা কোনো কিছু প্রকাশ করবেন না। বুঝতেই তো পারছেন, আমাদের বড় মেয়েকে আমরা আমাদের মতো করে বিষয়টা বুঝিয়ে নিই আগে। বড়দের চিন্তাকে প্রতিহত করে পাত্র কথা বলল, আপনারা সিনিয়র, আপনাদের সিদ্ধান্ত শিরোধার্য, কিন্তু আমি এই বিয়েতে গায়ে হলুদ, মন্ত্রপাঠ এসবে ইন্টারেস্ট রাখি না। বড়দের জন্যই এসব মেনে নিচ্ছি। তাই আমার একটা অনুরোধ আছে, আমি যাকে বিবাহ করব অন্তত তার সাথে একটা বা দুটো ইন্টারাকশন করতে চাই। মানে আমি কোর্টশিপের কথা বলতে চাইছি আর কি। এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? পাত্রীর বাবা মাকে নীরব নিস্তব্ধ দেখে পাত্র ফের জানালো, আমার উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন, তাই ওর মোবাইল নম্বরটা যদি আমাকে দেন। চিন্তা করবেন না, আপনাদের পায়েলের তার মতো করে বিষয়টা গোপন রাখলে আমিও গোপন রাখব, যাতে এখনই আপনার বড় মেয়ে ডিস্টার্ব না হন। ছোট মেয়েকে গোপনে বাবা মা জানিয়েছেন ঘটনাটা, আর তাকে মনে মনে প্রস্তুতিও নিতে বলেছেন। একটা বিষয় তাদেরকেও বিস্মিত করেছে, পায়েল কিন্তু এতটুকু পিছিয়ে যায়নি, বরং বাবা মার সামনে ওর উপলব্ধ সত্য ও হাজির করেছে। ও বলেছে, যদি দিদির বিয়ের আগে আমার বিয়েটা সেটেলড হয়ে যায়, তবে কিন্তু দিদিকে বারবার পাত্রপক্ষের সামনে এভাবে অপ্রস্তুত হতে হয় না। আমার বিয়েটা মিটে যাক। আমার বিয়ে হয়ে গেলে পাত্রপক্ষ তো আর দিদিকে এসে আমাকে পছন্দ করবে বলতে পারবে না। দিদির বিয়েটা কিন্তু চুপচাপ সেটেলড হয়ে যাবে। কথাটা বাড়ির মানুষ ভেবে দেখেছেন। এটা ছাড়া তো অন্য কোনো সমাধান তারাও দেখতে পাননি। কিন্তু যেহেতু পাপিয়া তাদের সন্তান, তার কথাটা মাথায় রেখে আপাতত কোনো ঘটনা জানানো যেন না হয় পাপিয়াকে। পছন্দ বা অপছন্দ কোনো কিছু নিয়ে আর বাড়িতে আলোচনা হয় না। বাবা মা মনে রাখলেন না যে তাদের মেয়ে পাপিয়া বাইরের জগতে মেলামেশা করে, 5টা মানুষকে দেখে, জানে, বোঝে। এসব করেই তাকে চলতে হয়। ছোট মেয়ে পায়েলের মতো সে গৃহপোষ্য নয়। বস্তুত কিছু একটা বাড়িতে ঘটছে, এটা তার ষষ্ঠ ইন্দ্রিয়ে অনুধাবন করলেও যেহেতু সে অন্তর্যামী নয়, সেহেতু আসলে কি ঘটছে তা সে বোঝে না। কিন্তু কেমন যেন একটা গোপন গোপন ভাব, একটা লুকোছাপা, একটা অপ্রকাশ্যতা বেশ অনুভব করে পাপিয়া। কিন্তু পাপিয়া নিজেকে বোঝায়, ভালো মন্দ যাহাই ঘটুক, সত্যের এলাও সহজে। বড়জোর কি হবে, তাকে আবার পাত্রপক্ষ রিজেক্ট করবে, তাতে অন্তত ওর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ও আজ 70-এর মুখে ছাই দিয়ে 2টি বছর চাকরি করছে। বাড়িতে ও রীতিমতো আর্থিক কন্ট্রিবিউট করে। তাছাড়া বোনকে হায়ার স্টাডি করানো থেকে শুরু করে তার সাজগোজ ও অন্যান্য চাহিদা, যেমন মেকআপ, ড্রেস, কনভেন্স, সমস্তই পাপিয়ার খাতায়, ওর খাতে। পাপিয়ার মাথাটি খেয়েছিলেন পাপিয়ার এক শিক্ষক। পাপিয়াকে তার কম্পিটিটিভ পরীক্ষার কোচ আজ থেকে 2টি বছর আগে বলেছিলেন, দেখো পাপিয়া, বর্তমান যুগ হলো সোশিও ইকোনমিক যুগ। এখানে শিক্ষা নয়, গুণাগুণ নয়, চরিত্র নয়, রূপ কোনো ফ্যাক্টর নয়। আজ একটি মেয়ে বা একটি ছেলের মূল্য, তা তুমি মূল্যই বলো বা নিরাপত্তাই বলো, সবই নির্ভর করে তার অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর। তাই কোনো অবস্থাতে এই চাকরিটার বিষয়ে অন্যের সাথে আপোষ করবে না। মনে রেখো, তোমার এই সিদ্ধান্তের প্রথম অন্তরায় হবেন তোমার বাবা মা। এটাই নিয়ম। মেয়ে সন্তানকে প্রথম পঙ্গুত্তর দেন তার বাবা মা। তাই রবি ঠাকুর লিখেছেন, পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে।
ভালো মেয়ে হয়েও না পাপিয়া, নানা প্রতিকূলতা আসবে, নানা প্রলোভন আসবে। তোমার সবচেয়ে বড় দুর্বলতা হলো তোমার মাতৃত্ব ভাব, তোমার নারীত্ব। ওটা কেবল তোমার সন্তানের জন্য তুলে রেখো, অপাত্রে দিও না। পাপিয়া মুগ্ধ হতো স্যারের এমন নানা প্রবচনে। প্রথম প্রথম মনে হতো কথাগুলো কেমন যেন সাজানো, কিন্তু পরে মিলিয়ে দেখেছে ওই সত্য। তাই চাকরি ছেড়ে বিয়ে, নইব নইব চ। এসব কথাও ভাবছিল আর ঘরে বসে ল্যাপটপে অফিসের কিছু কিছু কাজ অগ্রিম সেরে নিচ্ছিল। হঠাৎ কানে আসে পায়েলের মোবাইল ফোনটাও ঘরে বাজছে। রাত 9:10। আজ পর্যন্ত 9:10-এ পায়েলের মোবাইল বাজেনি। ও জানে পায়েল একটা ভীতু গ্রামীণ ধরনের মেয়ে। আধুনিকা হওয়া বলতে ও শুধু বোঝে সাজগোজ। পায়েল ইউনিভার্সিটি যায় বটে, কিন্তু বন্ধুদের সাথে ক্লাস বাঙ্ক করে সিনেমা দেখতে যাওয়া, কফি হাউসে যাওয়া, চ্যালেঞ্জ করে বয়ফ্রেন্ড বাগানো ওর দ্বারা সম্ভব নয়। এই মেয়েটা পড়ে এইমাত্র। এই অবস্থানে মেয়েরা যা যা করে তা পায়েল করে না বললেই বাবা মা অনেকটা নিশ্চিন্ত। এসব জটিলতা করেছে পাপিয়া, বাড়িতে বকাঝকাও কম খায়নি। বাবা মা বারবার পায়েলের তুলনা করে পাপিয়াকে শাসন করতেন। তাই মোবাইল ফোনের শব্দটা শুনে সন্দেহ করে পাপিয়া। ও এটাও শুনল পায়েল ফোনটা অ্যাটেন্ড করেছে। শত আধুনিকা হলেও পাপিয়া নিজে একজন নারী। অপরের ব্যাপারে ছোট বড় কৌতূহল সেও ত্যাগ করতে পারে না। ও তরফের কোনো সংলাপ শুনতে না পেলেও এ তরফের সংলাপটা শুনতে পায় পাপিয়া। হ্যালো। না, পড়ছি না। এখন? আমি ঘন্টাখানেক পরে ফোন করি। ও মা, তাই? না, আমি চিনি না। বারে, তাহলে চিনতে হবে নাকি? হ্যাঁ, ওটা তো হবে। ঠিক আছে। এইমাত্র বলে ফোনটা কেটে দেয় পায়েল। এ ঘরে বসে মা আর পায়েল হিন্দি সিরিয়াল দেখছিল। পাপিয়া জানে এই সময় স্বয়ং দেবতাকেও মা বা পায়েল 1 মিনিট সময় দেবে না। তাই বোধহয় কাউকে বলল, আমি ঘন্টাখানেক পরে ফোন করি। তাহলেই ওদের শেষ টার্গেট দুটো বাধা সিরিয়াল শেষ হয়। কিন্তু মা যেমন বাজ পাখির চোখ দিয়ে তার দুটো মেয়েকে আগলে রাখতে চায়, তাতে পায়েলের এত সাহস হলো কি করে? সেই চোখের সামনে বসে রাত 9টায় একটা কল অ্যাটেন্ড করছে। কৌতূহলটা দমন করতে পারে না পাপিয়া। বেশ বুঝল যে ডাল মে কুছ তো কালা হ্যায়। খেয়ে একসাথে শুতে যায় দুবোন। একবার ভাবে পাপিয়া পায়েলকে জিজ্ঞাসা করবে ব্যাপারটা, কিন্তু পরক্ষণেই অভিমান হয়। পায়েলের যাবতীয় বায়নাক্কা তো ওকেই মেটাতে হয়। তাহলে যদি কিছু গোপনীয় থাকে তবে দিদিকে তো বলবি। কিন্তু পায়েল নো শব্দ, নট কিচ্ছু। পাশেই শুয়ে আছে পায়েল, ওর ঘুমের শব্দও কানে আসছে। কিন্তু পাপিয়ার যেন কেমন মনে হলো মনটা হঠাৎ অনেক দূরে চলে যাচ্ছে। কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান ঘেঁষিয়ে দাঁড়িয়ে আছে সাগ্নিক। এখনই পায়েল আসবে। টাইম দেওয়া আছে 1:30। গোটা এলাকাটা রোদে ভাসছে। পিচের রাস্তা থেকে একটা হলকা উঠছে গরমে, লকলক করছে, অনেকটা মরুভূমিতে মরিচিকার মতো দেখতে। পায়েলের সাথে কথা হয়ে আছে, ওরা যাবে লাইট হাউস। সেখানে ডক্টর রিচার্ড সিনেমাটা দেখার প্ল্যান করেছে সাগ্নিক। আজকেই ওদের কোর্টশিপের প্রথম দিন। কথাটা পাপিয়াকে জানাতে বারণও করে দিয়েছে সাগ্নিক। একা সাগ্নিক নয়, পায়েলের বাবা মাও। নিজের জীবনসঙ্গিনী বিষয় একটু ছিনঘিনে ও। যার সাথে জীবন কাটাবে তাকে তো একটু জেনে বুঝেও নিতে হবে। তার টেস্ট, চয়েস, মানসিকতা বা তার মেন্টাল ফ্রিকোয়েন্সি জানা উচিত। আজকে একটা বিশেষ দিন সাগ্নিকের, ওর জন্মদিন। পায়েলকে সেটা বলেওছে।
এটাও একটা টেস্ট পায়েলের। দেখতে হবে কি গিফট নিয়ে আসে, বা আদৌ গিফট আনি কিনা। পায়েলদের বাড়িতে গিয়ে বড় মেয়েকে দেখে কথা বলে বেশ ভালোই লেগেছিল ওর। বেশ একটা সিম্পল ভাব মেয়েটির, কালো, কিন্তু ভালো করে দেখলে বেশ বোঝা যায় যে মন্দ না। তবে মেয়েটিকে অনেকটা মেকওভার করতে হবে বলেই ভেবে রেখেছিল শাগনিক। কারণ যে চাকরি শাগনিক করে তাতে তো পার্টি ফার্টি থাকবেই, সেখানে তো একটা চাকচিক্যের প্রয়োজন থাকেই। কথাবার্তাও মেয়েটির বেশ টেস্টফুল। এই বয়সেই চাকরি করে মানে মনে প্রাণে আধুনিকাই হবে নিশ্চয়ই। কিন্তু পায়েল সামনে আসতেই শাগনিকের যাবতীয় ভাবনা ওলট পালট হয়ে গেল, মাথাটা বন করে ঘুরে গেল। ভয়ানক রূপ পায়েলের। দিদি আর বোন যেন দুই মেরুতে দাঁড়িয়ে। পায়েলের দুধে হালতা রং, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, চাপা ফুলের মতো আঙুল, একটা আঁটো সাঁটো সালোয়ার কামিজ পরা পায়েল। তা ভেদ করে পায়েলের বক্ষদেশ, কটিদেশ, নিতম্ব, উড়ু, জঙ্ঘা শাগনিককে ঠেলে দেয় বিবেচকদের জগৎ থেকে একেবারে দেহজ আসক্তির জগতে। শাগনিকের মন চকিতে উড়ে যায় পাপিয়া। এটা যে এক ধরনের অভব্যতা, আর শাগনিকের মতো একটা গভীর মননের ছেলের পক্ষে সেটা যে একেবারে অনভিপ্রেত তা মনেই আসে না। মনে মনে আত্মপক্ষ সমর্থন করেও। এর মধ্যে তো কোনো পাপ নেই, কোনো প্রতারণা নেই। যাকে দেখে চোখ ফেরানো যায় না সেই তো স্ত্রী হবার অধিকার রাখে। এখানে মিথ্যে সংস্কৃতির দোহাই পাড়া মানে তো বোকামি। তাছাড়া ওদের বাবা মা তো অরাজি নন। এর জন্য আত্মদগ্ধ হওয়ার কোনো মানেই হয় না। মেয়েটি MA পড়ে, বড় মেয়েটি তো অনলি গ্রাজুয়েট, বড় চাকরি করে বটে, তবে তার তেমন কোনো প্রয়োজন নেই ওদের পরিবারে। সবচেয়ে বড় কথা, ছোট মেয়েটি মেনে নিয়েছে শাগনিককে, ব্যাস। আবার কি? তাই বলি কি পাপিয়ার বিয়ে হবে না? হবে, নিশ্চয়ই হবে। ওদের বাবা মা চাইলে এই শর্মা নিজেই উদ্যোগ নিতে পারে। কিন্তু শাগনিক ভুলে গেল যে আজকের এই গোপনীয়তাটাই হলো পাপ। এটারই অপর নাম অপরাধ। অপরাধ বলেই তো তা গোপন রাখার প্রচেষ্টা। হঠাৎ ওর চোখ পড়ে রাস্তা পেরিয়ে আসা একটি মেয়ের দিকে। দুপুরের রোদের ঝকঝকে একটি মেয়ে রাস্তা পেরিয়ে এই ফুটে আসছে। পরনে একটা সাদা শাড়ি, আর তাতে লাল রঙের আগুনের ফ্রেম আঁকা। চোখ যেন ফেরানো যায় না মেয়েটার থেকে। এক ঝলক আগুন যেন রাস্তা পেরিয়ে আসছে এদিকে। মেয়েটির ত্বকের সাথে শাড়িটা এমন লেপ্টে রয়েছে যেন মনে হয় ওর জন্যেই শাড়িটা কোনো বুটিক বানিয়ে দিয়েছে। এটা আর কাউকে মানাবার জন্য নয়। পর মুহূর্তে শাগনিক বুঝতে পারে যে মেয়েটি আর কেউ নয়, স্বয়ং পায়েল। ওর বেশ মনে হলো যে সেদিন ওকে এমন শান্ত কিন্তু ভয়ঙ্কর লাগছিল না। সারা শরীরটা প্রায় সালোয়ার কামিজে ঢাকাই ছিল। আজ শাড়িতে অনেকটা উন্মুক্ত ভাব। কোনটা কাপড় আর কোনটা কোমরের ত্বক তা ভেদাভেদ করা যাচ্ছে না। সর্বনাশ, কেউ তুলে নিয়ে না যায়। নিজের হবু বউয়ের রূপে নিজেই অহংকারে ফেটে পড়ে শাগনিক। ওকে আরও খানিকটা বেশি ভালোবেসে ফেলে। আশেপাশে তাকিয়ে দেখে শাগনিক বেশ কয়েকটি যুবক ছেলে দাঁড়িয়ে সিগারেট আর আড্ডায় ব্যস্ত। এবার পায়েলের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে শাগনিক তাকিয়ে থাকে ছেলেগুলোর দিকে। তাদের চোখও আটকে গেছে পায়েলের দাম্ভিক পদচারণায়। পায়েল এই ফুটে পৌঁছানোর আগেই একটা ট্যাক্সি ধরে ফেলে শাগনিক। পায়েল পৌঁছতেই ধাঁ করে ওকে গাড়িতে তুলে ছেলেগুলোর হৃদয় একটা দমকা লু লাগিয়ে উধাও হয়ে যায় শাগনিক। সিনেমা হল থেকে বেরিয়েছে শাগনিক আর পায়েল। ডক্টর রিচার্ড নভেলটা শাগনিকের পড়া, তাই মেকিংটা দেখার ইচ্ছে হয়েছিল। কিন্তু নীরব হয়েছিল পায়েল। ওর কোনো রিয়াকশন নেই সিনেমা সম্পর্কে।
শাগনিক নীরবতা ভঙ্গ করে বলল, কি ব্যাপার, আমায় উইশ করলেন না তো? আজ যে আমার। ঝিমিয়ে পড়া পায়েল চনমন করে ওঠে, 1.5 ইঞ্চি জিভ কেটে বলে উঠল, সরি সরি। তারপর ব্যাগ থেকে একটা সেলোফেন পেপারে মোড়া পাতলা প্যাকেট বের করে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বলে বাড়িয়ে দিল শাগনিকের দিকে। লাল আবরণ উন্মোচন করে শাগনিক দেখল জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা। হাঁ হয়ে যায় শাগনিক। প্রত্যাশার আলোটা নিভে যেতে যেতে ভাগ্যিস নিভল না। একগাল হেসে বলে, কি করে জানলেন এই বইটা আমার নেই? জানতে হয় মশাই, জানতে হয়। থ্যাংক ইউ, আপনি আমার যে কি উপকার করলেন তা আপনি জানেন না। কৃতজ্ঞতা জানায় শাগনিক। আপনি বুঝি খুব কবিতা পছন্দ করেন? সেদিন তো আমাদের বাড়িতে গিয়ে কবিতা বলেছিলেন। মনে পড়ল পায়েলের বাড়িতে পাপিয়াকে দেখতে গিয়ে আবার বছর 20 পরে কবিতাটা শুনিয়েছিল ও। পাপিয়াকে অথবা পায়েলকে হয়তো ইমপ্রেস করবার জন্য। কিন্তু কবিতা বলেছিলেন কথাটা কেমন যেন বেমানান লাগে পায়েলের মুখে। শাগনিক একটু অবাক হয়, ও আবৃত্তি করেছিলেন কেন বলল না? পরে নিজেকে শুধরে নিয়ে ভাবল, যাকে এতটা খুঁতখুঁতে ভাব ভালো নয়, এত কমপ্লিকেটেড বিষয়টা নয়।